গল্পের নাম প্রিয় খাওন, লেখিকা কায়নাত আফরিন। পর্ব সংখ্যা 6। প্রিয়তা ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করলো। নিজের উপস্থিতি টের পেল বিছানায়। মাথার উপর সিলিং ফ্যানটা ধীরে ধীরে ঘুরছে। জানালা খোলা থাকায় দক্ষিণা হাওয়া সেই সাথে ঘরে ঢুকছে সমান তালে। প্রিয়তা আরও একবার মনে করার প্রয়াস চালালো, হয়েছিল কি। মনে পড়া মাত্রই সে হুড়মুড়িয়ে উঠে বসলো। সে তো ছিল অভির সাথে। তারপরে এমন কি হলো যে সে ক্যাম্পাসে থেকে ডিরেক্ট নিজের রুমে এসে পড়লো। মাথাটা প্রিয়তার বলদার মতো ভনভন করছে। কপালে ব্যান্ডেজ করা, হয়তো রক্তে একাকার হয়ে গিয়েছিল। প্রিয়তা নিজেকে মনে মনে অপমান করলো। অমন একটা গুরুত্বপূর্ণ সময়ে জ্ঞান না হারালে কি হতো না। বিধাতা বারবার কেন এমন অবমাননা করছে তার উপর। খপ করে খুলে গেল দরজা। প্রবেশ করলো সায়রা বানু। মুখ থমথমে আকার ধারণ করেছে তার। চোখ কপালে অল্প বিস্তর ভাঁজ। প্রিয়তার ঢোক গেল মায়ের মতিগতি মোটেও সুবিধার না। সায়রা বানু এগিয়ে দিল শরবতের গ্লাস। বলল, এক চুমুকে শেষ করবি। প্রিয়তা নাকচ করার সাহস পেল না। ভয়ে ভয়ে গ্লাস নিয়ে সত্যি সত্যি সবটুকু শরবত খেয়ে ফেলল। সায়রা বানু কথা বললেন না আর। চুপচাপ রুমে থেকে বেরিয়ে যেতেই প্রিয়তা ডাক দিয়ে বলল, আম্মু। মহিলা পিছনে ঘুরল। প্রিয়তা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আমি কিভাবে এসেছি এখানে? কিভাবে আর আসবি? তুই তো আর ডানা কাটা পড়ি না যে উড়ে উড়ে আসবি। অভি নিয়ে এসেছে। অপমানে কালো হয়ে গেল প্রিয়তার মুখ। মা যে ইচ্ছে করে এই কথাটা খোঁচা মেরে বলেছে সেটা বুঝতে আর বাকি রইল না। অল্প সময়ের মধ্যেই রুমে এসে পড়লো অরিন, তুষি আর রুশি। অরিনের কোলে তুষি আর রুশি ওর হাত পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো মেয়ের পুরো মুখে চকলেট দিয়ে মুখে সেকে একাকার। অরিন বলে উঠল, কিরে আপা, তোমার তাইলে জ্ঞান ফিরেছে? আজ তো ভেবেছিলাম এমনিতেই খাটে চিৎপাটাং হয়ে থাকবে। প্রিয়তা কথা বলল না। অরিন খাটে বসলো, তুষি রুশি কোলে চড়ে বসলো প্রিয়তার। চকলেটে মাখা মুখ দিয়ে প্রিয়তার সারা মুখে চুমু দিয়ে বলল, ভালো লাগছে আপু? ভালো লাগছে। আনমনে ব্যর্থ যোদ্ধা মতো কথাটি আওড়ালো প্রিয়তা। সায়রা বানু আচমকা বসে পড়ল প্রিয়তার কাছে। চোখে মুখের ক্ষোভ স্পষ্ট জানান দিচ্ছে আজ প্রিয়তার একটা হ্যাস্ত ন্যস্ত সে করেই ছাড়বে। বলল, তুই কি জীবনেও বড় হবি না প্রিয়তা? প্রিয়তা হতবুদ্ধিকর পরিস্থিতিতে পড়ল। প্রশ্নটা যে কেন করেছে সেটা তার অজানা না। সায়রা বানু এই মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তার চরম শিখরে আছে। মেয়ের বোকা শোকা কর্মের জন্য প্রতি রাতে তার রক্তচাপ ভয়াবহভাবে বেড়ে যায়। হতাশায় হাঁসফাঁস করে সে বলল, তোরে নিয়ে যে কি করবো ভেবে পাচ্ছি না রে। অভি তোকে এমন কি বলেছিল যে রাস্তায় পড়ে মাথা ফাটিয়ে ফেললি? তোরে কি তোর বাপ চাচা দুধ ডিম কম খাওয়ায়? ছেলেটা সারা দুপুর তোর জন্য সব কাজ ফেলে ঘুরছে। বাপ মার জন্য তোর বিন্দুমাত্র মায়া নেই, তা তো জানি। তাই বলে ওই ছেলেটার উপর তো একটু রহম কর। আজীবন শুনি মেয়ে শ্বশুরবাড়ি গেলে বর শাশুড়ির চাপে আদমরা হয়ে যায়। এখন তো দেখা যাবে তোর বিয়ে করলে অবিরই সর্বনাশ হয়ে যাবে। মায়ের এই অপমানে আরও একবার মুখ কালো হয়ে গেল। অরিন হাসছে মিটিমিটিয়ে। প্রিয়তা ওর এমন হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলল। দশম শ্রেণীতে পড়া ছোট বোনের সামনে মায়ের এভাবে ভয়াবহ অপমানে রি রি করে উঠল মন। সায়রা বানু উঠে পড়ল, বলল, রুমে থাক এখন, আমি রান্নাঘর থেকে আসছি, ওই বাড়ি থেকে লোক এসেছে। কুচকানো ভ্রু স্ফীত হয়ে গেল মায়ের এমন সংলাপ শুনে। চট করে কথাটি শুনে স্নায়ু গ্রহণ করতে পারল না। হতবুদ্ধিকর অবস্থায় প্রশ্ন চলল, কোন বাড়ি থেকে লোক এসেছে? সায়রা বানু হতাশার চরম পর্যায়ে গিয়ে উপনীত হলো। তার এমন কটকটে ছাউনিতে ছোট হয়ে গেল প্রিয়তা। আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। অরিন আগ বাড়িয়ে বলল, আরে তুমি কি আসলে বুঝো না কিছু আপু? ওই বাড়ি বলতে তোমার হবু শ্বশুর বাড়ির লোকেরা এসেছে। তোমার দেবর, তোমার শ্বশুর শাশুড়ি সব। তারা কেন আসবে? প্রিয়তা এ কথায় সায়রা বানু দাঁতে দাঁত চেপে বললেন, সাখাওয়াত ভিলাতে একটা গাদি মেয়ে রাস্তায় রাস্তায় জ্ঞান হারাবে, তাহলে তারা দেখতে আসবে না? তোর জন্য আজ বেচারা অভি কি বকাটাই না খেলো ওর বাবার কাছে। নুরুল ভাই বললেন যে ছেলেটা নাকি তোর খেয়াল রাখতে পারেনি, অথচ আমরাই জানি তুই কত বড় বিচ্ছু মেয়ে হতে পারিস। তবু ছেলেটা তোর বিরুদ্ধে কোনো টু শব্দ করেনি। অভির এত প্রশংসা শুনে মনে মনে বড্ড বেশি হিংসা অনুভব করল প্রিয়তা। চোখের দৃষ্টি অন্যত্র নিয়ে অন্য মুচড়ে ধরল। সায়রা বানু কথা না বাড়িয়ে চলে গেলেন নিচে। রুদ্রিক অদ্রি এতক্ষণ উকি ঝুঁকি মারছিল ঘরে। ছোট্ট আম্মুর যে অবস্থা, ওদের ঘরে আসার সাহস হচ্ছিল না।
সায়রা বানুর সাথে চোখাচোখি হওয়া মাত্রই মিয়ে গেল দুজনে। সে এগিয়ে গেল, থমথমে গলায় বলল, প্রিয়তার থেকে তোদের দুটাকে বেশি ভয় পাই আমি। খবরদার ওরে কান পড়া দিবি না। যদি শুনি যে অভির সাথে প্রিয়তার বনিবনা হচ্ছে না, আর এতে তোদের মতো দুই বিচ্ছুর হাত আছে, তবে ভুলে যাব যে তোরা আমার বাসুরের ছেলেমেয়ে। এত বড় ধেরি ছেলেমেয়ে হয়ে তোরা নিশ্চয়ই চাইবি না যে অরিন বা তুষি রুষির সামনে তোরা এমন অবস্থায় পড়, তাই না? শুকনো ঢোক গিলল রুদ্দিক আর অদ্দি। মনে বহাল রইল ভয়ার্ত অনুভূতি। ছোট আম্মুকে অগোচরে ওরা খুন্তি আম্মু বলে সম্বোধন করে। খুন্তির মতোই উত্তপ্ত সর্বদা তার হৃদয়। অদ্দি মেকি হেসে জড়িয়ে ধরল সায়রা বানুর গর্মক্ত শরীর। আহ্লাদে বলল, আহা চিল ছোট আম্মু, তুমি টেনশন নিও না। প্রিয়তা ওই খাটাস জিভ কেটে, অভি ভাইয়াকে বিয়ে করবে। প্রিয়তা না করলে ওর বাপ বিয়ে করবে। ওর বাপ বিয়ে না করলে ওর 14 গোষ্ঠীর সব ওই ববিকে বিয়ে করবে। তারপরে যদি কেউ না করে, তবে আমি তো আছি, তাই না? সায়রা বানু অর্ধেক কান চেপে ধরতে অর্ধেক উহ আহ করে গঙ্গাতে লাগলো। সায়রা বানু বলল, তবে রে, এত যদি মনে তোর বিয়ের শখ জাগে, বাপটে গিয়ে বল। মজা করেছিলাম ছোট আম্মু, প্রমিস আর করবো না। আমি অভি ভাইয়ার দিকে ভুলেও তাকাবো না। তার বংশের পূর্বপুরুষ, এমনকি ছোট ছোট আন্ডা বাচ্চাদের দিকেও তাকাবো না। সায়রা বানু ওর দিকে এবার ছেড়ে দিতে অদ্দি যেন হাঁপ ছাড়ল। এদের সবার কর্মকাণ্ড যেন শূন্যে পাঠিয়ে দিয়েছিল প্রিয়তাকে। রুদ্দিককে বলে উঠল, কি দেখছিস? এই বাড়িতে আরও বেশি দিন থাকলে আমি পাগল হয়ে যাবো রে। রুদ্দিক হাসলো, বলল, তুই আর কথা বলিস না। একটু আগে তো সিনেমা হয়ে গিয়েছিল। তোর শ্বশুর আব্বা, শাশুড়ি, তোর দেবর বৌমণি বলে কান ফাটিয়ে ফেলেছিল। তোর এই 7-এ পড়া বিচ্ছু দেবর আমার সামনে এমন পাট নেয় যেন দুনিয়াতে তারই একটা ব্রিলিয়ান্ট ভাই অভি আছে। আর আমরা তো বাতাসে বাতাসে ভার্সিটির সেমিস্টার পার করে আসছি। শালারে জুতাইতে অদ্দি চিমটি মারতে রুদ্র থামলো। অদ্দি দ্বিগুণ তেজে বলল, মুখে তো একটু ক্লু পাটকা ভাই। অরিন্ডে এই বয়সে তোর মতো পাকিয়ে ফেলার ইচ্ছে না থাকলে মুখ থামা। অগাত্যই সে চুপ করে রইল। মিনমিনিয়ে প্রিয়তাকে বলল, আপাতত তোর ভদ্র শালীন দেবর আর হবু শ্বশুর শাশুড়ি এই বাড়ি থেকে চলিয়া গিয়েছে। তোর খাটা হবু বর অভি ভাইয়া বড় বারান্দায় বসে আছে। এখন তোর আব্বাজান তোকে বলিয়াছে তার সহিত দেখা করিয়া আসতে। দয়া করিয়া সেখানে যান। বলে চলে গেল রুদ্র। যাওয়ার আগে ওর দিকে দেখে নিল কটাক্ষ চোখে। প্রিয়তা সিটিয়ে গেল। অভি তাহলে এখানে আছে, এখনো যায়নি? দূর দূর বুক নিয়ে রুম থেকে বেরোলো প্রিয়তা। পরন্ত বিকেলের অন্তিম সময়, সন্ধ্যা নেমে আসছে। সেই সাথে চক্রবৃদ্ধি হারে বাড়ছে অস্থিরতা। প্রিয়তা ওড়না ভালোভাবে গায়ে জড়িয়ে বড় বারান্দায় সন্নিকটে গেল। দেখা মাত্রই হৃদকম্পন বেড়ে গেল। অভি নির্বিকার বসে আছে বারান্দার চেয়ারে। সামনে প্রিয়তার বড় চাচা। প্রিয়তা আসা মাত্রই চাচা তাকালো তার দিকে। ভরাট কণ্ঠে বলল, শরীর কেমন তোর এখন? ভালো। মাথা ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। কোনো সমস্যা হলে আমায় বলবি। খবরদার ওই রুদ্র গাধাটাকে কিছু বলবি না। ওর মতো অপদার্থ ছেলের কাছে কোনো কাজ আশা করাই বেকার। প্রিয়তা মনে মনে অসন্তুষ্ট হলো। একজন বাইরের ছেলের কাছে নিজের ভাইয়ের এমন অপমান ওর নিজের ভালো লাগা না। তবুও মাথা নাড়িয়ে সায় দিল সে। চাচা মাথায় হাত বুলিয়ে দিলেন। অভিকে দেখিয়ে বললেন, তোর জন্যই ছেলেটা বসেছিল এতক্ষণ। কথা বল, আমি অজু করব। বড় আব্বু চলে যাওয়া মাত্রই অস্বস্তি প্রিয়তাকে জেগে ধরল। কেননা অভি তাকে দেখে চলেছে। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে বহুক্ষণ ধরে। তাকে চোখে অল্প বিস্তর ভাঁজ, পুরো ঠোঁটে অদ্ভুত এক ধরনের টান। অভি জিজ্ঞেস করলো, মাথা ব্যথা করছে না? একটু করছে। করাটাই স্বাভাবিক। যেভাবে মাথা ফাটিয়েছ আমি তো ভাবছিলাম বিয়ের আগে আমায় বিধবা বানিয়ে ফেলবে। ছেলেরা বিধবা হয় নাকি? সরি প্রিয়তা, বিধবার মেল ভার্সন আমি জানি না, তবে আমার ধারণা বিধবার মেল ভার্সন বাংলা অভিধানে নেই। এই যে বিধবা হলে বিধব নেই কেন? রূপসী হলে রূপস নেই কেন? বাংলায় এমন অনেক শব্দ আছে যেগুলোর মেল ভার্সন থাকা উচিত, কিন্তু নেই। প্রিয়তা মুখ ফুলিয়ে বলল, আপনার কাছে বাংলা ক্লাস করতে আসেনি মিস্টার। অভি হাসল। ডান পিঠে গরনের শরীরের রম্যতা সেই হাসি। রেলিংয়ে হেলান দিয়ে প্রিয়তার দিকে তাকালো সে। বলে উঠল, আমার কাছে কি তাহলে প্রেম করতে এসেছ? প্রিয়তা চমকালো, তটস্থ চোখে তাকালো অভির দিকে। ওর না আতঙ্কে চেপে ধরে হাসপাস করতে লাগলো। আমায় বিয়ে করতেও চাও না, আবার প্রেমও করতে চাও না? ইন্টারেস্টিং। মোটেও এমন কিছু চাই না আমি। তো কি চাও তুমি?
প্রিয়তা নিভে গেল। এতদিনের সাজানো গোছানো কথা চট করে বলে ফেলতে ইচ্ছে হলো। অভি এবার সিরিয়াস কণ্ঠে বলল, 3 রাত সময় দিবে তোমায়। ভাবো, খুব ভালো মতো ভাবো। তুমি যদি সত্যি সত্যি আমায় বিয়ে না করতে চাও, আজ থেকে ঠিক 3 দিন পর এই সময় প্রীতিলতা হলের সামনে দাঁড়াবে। তবে এই 3 দিন নর্মাল থাকবে, কোনো ঝামেলা করবে না। তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে আমি নিজে বাবাকে না বলবো। অবাক করে উঠল প্রিয়তার চোখ মুখ। অভির দৃষ্টিতে তো এড়লো না, বাঁকা এসে তাই বলল, কি মুড সুইং হচ্ছে? আমায় বিয়ে করার ইচ্ছা আছে নাকি এখন? মোটেও না, চট করে বলে উঠল প্রিয়তা। অভি কিছু বলল না আর, উদ্যত হলো এবারে প্রস্থান করার জন্য। বলে উঠল, দেখা যাক। প্রিয়তা খুশি মনে অভির পিছু পিছু যেতে নেবে, অমনি পা থামল অভি। প্রিয়তা অভির পিঠে বরাবর ধাক্কা খেল। অভির হঠাৎ প্রিয়তার চোখ মুখ দেখে অদ্ভুত একটা হাসি দিল, অন্যরকম সে হাসি। প্রিয়তা সচকিত হলো, বলে উঠল, কি হয়েছে আপনার? অভির নিঃশ্বাস ফেলল, পাঞ্জাবির পকেট থেকে টিস্যু বের করে বিনা অনুমতিতে মুছে দিল প্রিয়তার চকলেট মাখা মুখ। প্রিয়তা ভিমরি খেল, ভুলে গিয়েছিল যে তুষি রুষি ওর মুখ চকলেট মাখামাখি করে ফেলেছিল। এভাবেই সে এতক্ষণ ছিল। এমন চাহনি দেখে অভির বুঝতে বাকি রইল না প্রিয়তার অনুভূতি বিনা দ্বিধায় অকপটে, তাই বলে ফেলল, সরি প্রিয়তা, তোমার চকলেট মাখা মুখ দেখে একটা ভয়াবহ অনুভূতি অন্তরে জেগে উঠেছিল। রুদ্র ও দীপ প্রভৃতির মতো ভয়াবহ ধরনের সেই অনুভূতি। আমি চাই না সেটা প্রশ্রয় পাক। এত বছরের যত্নে করা আমার বেপরোয়া বৈশিষ্ট্যটা তোমার জন্য নড়বড়ে হয়ে উঠুক, তা চাই না আমি। তাই সেটা মুছে দিলাম। বলে চলে গেল অভি। মেঝেতে অল্প বিস্তর কাঁপুনি ধরল। প্রিয়তা দাঁড়িয়ে রইল থমথমে অবস্থায়। অভিকে প্রেম মানব মনে হচ্ছে তাকে ডায়েরির পাতায় থাকা সুন্দর কিছু অনুভূতির মতো।